বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, বরাবর মতোই আজকে আবারও আমরা উপস্থিত হয়েছি আয়কর পরিপত্র 2024-25 কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত সুধী, এই আয়কর পরিপত্রের অনেক বিষয়গুলো আছে, আমরা পরে জানলেও কোনো সমস্যা নেই। আর কিছু বিষয়গুলো আছে যেগুলো আমাদের এখনই জানা অত্যন্ত জরুরি, অর্থাৎ নেসেসিটি বেস, অর্থাৎ খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যেটা চেষ্টা করব সেটা হলো ইম্পর্টেন্ট বিষয়গুলোকে সবচেয়ে আগে ফোকাস করা, এরপরের যেসবগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি আলোচনা করার চেষ্টা করব। তবে আমাদের টার্গেট থাকবে আয়কর পরিপত্র A to Z মোটামুটি আমাদের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করা, স্টেপ বাই স্টেপ বা এপিসোড আকারে বা পর্ব আকারে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো আয়কর নির্দেশিকা। তবে আজকের বিষয়ে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো অনেক গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আপনি যদি কর পরবর্তী সময়ে আয়কর রিটার্ন জমা দেন, সেক্ষেত্রে কর পরিগণনা কিভাবে হবে, অর্থাৎ ধারা 174-এ কোনো পরিবর্তন আসছে কিনা। যেমন আয়কর আপনি যদি ডিউ টাইমের মধ্যে অর্থাৎ 30 নভেম্বরের মধ্যে রিটার্ন জমা না দেন, সেক্ষেত্রে অতিরিক্ত 4% হারে ট্যাক্স দিতে হতো। তো বর্তমান যে ফিনান্স অ্যাক্ট অর্থাৎ অর্থ আইন 2024 তার আলোকে পরিবর্তন আসছে এবং ট্যাক্সের ক্যালকুলেশনের ক্ষেত্রে অর্থাৎ অতিরিক্ত যে আপনাকে ট্যাক্স দিতে হবে সেটারও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। ক্যালকুলেশনের বিষয়টাও পরিবর্তন আসছে, পাশাপাশি পার্সেন্টেজও পরিবর্তন আসছে। এই বিষয়টুকু আমরা A to Z শেয়ার করার চেষ্টা করব এবং একটা উদাহরণ দিয়ে আয়কর পরিপত্রের যে উদাহরণ রয়েছে সেই বিষয়টুকু আমরা আয়কর পরিপত্রের আলোকেই ওই উদাহরণটা আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। সম্মানিত শুধু আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এটা 53 নাম্বার যে টপিকস, সেখানে বলা হয়েছে যে কর পরবর্তী সময়ে যদি আপনি আয়কর রিটার্ন দাখিল করেন সেক্ষেত্রে কর পরিগণনা কিভাবে হবে, ধারা 174। তো আমাদের অর্থ আইন যে 2024 এর মাধ্যমে আয়কর আইন 2023-এর 174 ধারা প্রতিস্থাপন করা হয়েছে। সেই প্রতিস্থাপিত 174 ধারা অনুযায়ী আমরা জানি 166 ধারা এর অধীনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে। এরূপ যেসব করদাতা আছে তাদের কর দিবসের মধ্যেই অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে, কিন্তু কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে এই আইনের অন্যান্য বিধানের অধীন উদ্ভূত দায় অক্ষুণ্ণ রেখে নিম্ন বর্ণিত নিয়মে আপনাকে কর নির্ধারণ করতে হবে, অর্থাৎ অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে একটা ফর্মুলা দেওয়া আছে, বলা রয়েছে ক ইজ ইকুয়ালস টু খ প্লাস খ মাইনাস গ ইন্টু ঘ ইন্টু 0.02। আগে ছিল 4%, এখন হয়ে গেছে 0.02 অর্থাৎ 2%। এবং ক্যালকুলেশনেও আগে যে ইয়াটা ছিল অর্থাৎ 2023-24 যেখানে ছিল অর্থাৎ প্রদেয় আয়কর, অর্থাৎ আপনার যে ট্যাক্স পেয়াবল হবে সেই ট্যাক্স পেয়াবলের উপরেই কিন্তু আপনাকে কি করতে হতো, আপনাকে 4% হারে কর দিতে হতো। কিন্তু এই যে বর্তমান যে আইন অর্থাৎ অর্থ আইন যে 2024 সেই 24-এ কিন্তু এটা এভাবে বলা নাই। সেটা কিভাবে বলা রয়েছে, এখানে বলা রয়েছে ক ইজ ইকুয়ালস টু মোট প্রদেয় করের পরিমাণ। খ হচ্ছে যে করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করলে যে পরিমাণ কর পরিশোধ করতেন ঠিক সেই অঙ্কটাই হবে। তবে এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে কোনো প্রকার কর অব্যাহতি প্রযোজ্য না হলে যেরূপ কর পরিগণনা করা হতো সেরূপ কর পরিগণনা করতে হবে, অর্থাৎ কর দিবসের পরে আপনি রিটার্ন জমা দিলে আপনি কোনো রকম কর অব্যাহতি সুবিধা পাবেন না। শর্তে বলা রয়েছে ন্যূনতম কর, সারচার্জ ও সরল সুদ ব্যতীত এই আইনের অধীন প্রযোজ্য বা ধার্যকৃত অন্য কোনো জরিমানা ও অঙ্ক এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এবং আপনাকে মনে রাখতে হবে আপনার যে ট্যাক্স পেয়াবল হবে সেই ট্যাক্স পেয়াবল থেকে অর্থাৎ সংশ্লিষ্ট বছরে যে করদাতার যে ট্যাক্স পেয়াবল হবে সেখান থেকে অগ্রিম কর এবং উৎস কর যদি থাকে সেটা বাদ দিয়ে যে ফিগারটা আসবে সেই ফিগারের উপরেই কিন্তু আপনাকে পার্সেন্টেজ চার্জ করতে হবে। তাই এখানে গ বলা রয়েছে উক্ত আয়বর্ষে করদাতা কর্তৃক পরিশোধিত অগ্রিম কর এবং উৎসে করের সমষ্টি, তার মানে আপনার ট্যাক্স পেবল থেকে অগ্রিম কর উৎসে কর বাদ দিতে হবে। এরপরে ঘতে বলা রয়েছে নিম্ন বর্ণিত নির্ধারিত মাসের সংখ্যা, অর্থাৎ এটা আগেও ছিল, অর্থাৎ
কোনোভাবেই কর দিবস অতিক্রান্ত হবার পর মাসের সংখ্যা কোনোভাবেই 2 বছরের অধিক হবে না, অর্থাৎ 24 মাসের বেশি হতে পারবে না, এবং কোনো মাসের ভগ্নাংশ হিসাবে বিবেচনা করা যাবে না, অর্থাৎ পূর্ণ মাসই আপনাকে ধরতে হবে। এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে সম্মানিত সুধী, এটা এতটুকু আমরা দেখলাম। এখন আমরা একটা উদাহরণ দিয়ে যদি দেখার চেষ্টা করি তাহলে বিষয়টুকু আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উদাহরণটা যদি আমরা দেখি, বলছে জনাব শাহরিয়ার একজন ব্যবসায়ী 2023-24 আয় বর্ষে স্বাভাবিক হারে করযোগ্য ব্যবসা হতে 20 লক্ষ টাকা, হাঁস মুরগির খামার হতে 15 লক্ষ টাকা এবং রপ্তানির বিপরীতে কত 25 লক্ষ টাকা আয় প্রাপ্ত হন। তাহলে কত হলো? আপনার হাঁস মুরগির খামার থেকে 15 লাখ, রপ্তানির বিপরীতে 25 লাখ, ব্যবসা হতে 20 লাখ। তিনি উক্ত আয় বর্ষে সঞ্চয়পত্রে কত 5 লক্ষ টাকা এবং লিস্টেড কোম্পানির শেয়ার ক্রয় করেন 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন। তিনি উক্ত আয় বর্ষে গাড়ির ফিটনেস নবায়ন বাবদ অতিরিক্ত অর্থাৎ অগ্রিম কর পরিশোধ করেছেন কত? অগ্রিম কর পরিশোধ করেছেন 25,000 টাকা এবং রপ্তানির বিপরীতে তার যে রেগুলার বিজনেস সেই রপ্তানির বিপরীতে 25,000 টাকা উৎসে করও পরিশোধ করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড কর দিবসের মেয়াদ বৃদ্ধি করেনি। করদাতা কর দিবস পরবর্তী 30শে মার্চ 2025 তারিখে যদি আয়কর রিটার্ন দাখিল করেন তাহলে করদাতার কর নিরূপণ কিরূপভাবে হবে বা কত টাকা হবে। তাহলে এখানে আমি বিষয়টুকু ক্লিয়ার করি। তার মানে আপনি অগ্রিম কর দিয়েছেন গাড়ির জন্য 25,000 টাকা, রপ্তানির জন্য দিয়েছেন 25, তার মানে টোটাল কত হলো 50,000 টাকা। তার মানে টোটাল যে ট্যাক্স আসবে সেই ট্যাক্স থেকেই 50,000 টাকা বাদ দিয়ে সেটার উপরে 2% হবে। এবং মনে রাখতে হবে আমাদের নর্মালি আয়কর রিটার্ন জমা দেওয়ার লাস্ট ডেট হলো 30শে নভেম্বর। তো নভেম্বরের পরে কত হচ্ছে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কত মাসের? 4 মাসের গণনা করতে হবে। এখন উদাহরণে এইভাবে দেওয়া আছে যে আমরা এর আগেও যেভাবে বলেছি যে 174 ধারা অনুযায়ী এই যে ফর্মুলা সেই ফর্মুলার কথা এরপরে বলা রয়েছে। এখান থেকে দেখেন, এখানে যেহেতু করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হয়েছেন তাই করদাতা কোনরূপ করমুক্ত বা হ্রাসকৃত করের সুবিধা পাবেন না। তার মানে কি এটা আপনাকে মাথায় রাখতে হবে, করমুক্ত কোনো সুবিধা পাবেন না। হাঁস মুরগির খাবারের ক্ষেত্রে যে সুবিধা ছিল সেটাও পাবেন না, হ্রাসকৃত কর হারের সুবিধাও তিনি পাবেন না। তার মানে উনি যে আপনার সঞ্চয়পত্র কিনেছেন, শেয়ারে বিনিয়োগ করেছেন, সেগুলোর উপরে আয়কর রেয়াত পাবেন না। তারপরে হাঁস মুরগির যে খামারে যে একটা স্ল্যাব রয়েছে হাঁস মুরগির খামারের ক্ষেত্রে, সেখানেও তিনি কোনো রকম কোনো করমুক্ত বা কর অব্যাহতি সুবিধা তিনি পাচ্ছেন না। তার মানে টোটাল আয় কত? 20 লাখ যোগ 15 লাখ, 35 লাখ যোগ 25 লাখ, মোট হলো 60 লাখ। এই 60 লাখ টাকার উপরে স্ল্যাব রেটে ট্যাক্স ক্যালকুলেট করলে হয় কত? এই যে 12,57,500 টাকা। তাই এখানে বলছে ফলে তার সকল আয় স্বাভাবিক হারে করারোপণ যোগ্য, অর্থাৎ করারোপণ যোগ্য হবে। করদাতা এই কারণে কোনো প্রকারের বিনিয়োগ কর রেয়াত প্রাপ্য হবে না। তার মানে কি? বিনিয়োগ কর রেয়াত পাচ্ছে না, করমুক্ত সুবিধা পাচ্ছে না, হ্রাসকৃত করের হারের সুবিধাও তিনি পাচ্ছেন না। তাকে অতিরিক্ত 2% হারে দিতে হচ্ছে কয় মাসের? 4 মাসের। এখন বলা রয়েছে তাহলে তার এই 60 লক্ষ টাকার উপর টোটাল ট্যাক্স কত? 12,57,500 টাকা। আপনি ক্যালকুলেশন করে দেখবেন যা হয় সেইটা। এরপরে বলা রয়েছে আপনি অগ্রিম কর এবং কি করছেন? এক্সপোর্ট বিজনেস থেকে 25 এবং হলো অগ্রিম কর হলো 25, মোট কত দিয়েছেন? 50,000। এখন আর আপনার মাসের সংখ্যা কত? 4 মাস। এবং বলা রয়েছে সেখানে কোনোভাবেই 24 মাসের বেশি হবে না, এটা কিন্তু বলা আছে। আচ্ছা, যদি তাই হয়ে থাকে আপনারা একটু দেখেন, এই যে 12,57,500 এটা তো অরিজিনাল ট্যাক্স। এখান থেকে আপনার কি বাদ যাবে? এই 50,000 টাকা ট্যাক্স বাদ যাবে। তো 50,000 টাকা বাদ দিয়ে যা হলো সেটার উপর কত পার্সেন্ট? এই যে 2%, 0.02, কত মাসের? 4 মাসের। তার মানে এই টাকার তো ট্যাক্স আছে, অতিরিক্ত আপনাকে দিতে হচ্ছে 12,57,500 থেকে 50,000 টাকা বাদ দিয়ে সেটার উপরে 2% হারে 4 মাসের, এইটা যোগ হলো 12,57,000। 12,57,000 তো আপনার ট্যাক্স পেবল আছেই, সেটার সাথে আপনার যোগ হবে আরও অতিরিক্ত, অর্থাৎ এই 12,57,500 থেকে 50,000 বাদ দিয়ে 2% 4 মাসের, টোটাল যোগ করলে হয় 13,54,100 টাকা। অর্থাৎ করদাতার প্রদেয় করের পরিমাণ 13,54,100 টাকা। আশা করছি সম্মানিত সুধী বিষয়টুকু
ক্লিয়ার হয়েছে। পুরো বিষয়টা A to Z আমরা শেয়ার করার চেষ্টা করেছি। যাই হোক সম্মানিত সুধী, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। এভাবেই আমরা আয়কর পরিপত্রের প্রথমে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ফোকাস করব, তারপরে আবার আমরা আয়কর পরিপত্রের A to Z এপিসোড আকারে অর্থাৎ পর্ব আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যাই হোক সম্মানিত সুধী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।